বিরোধী দল মনে করছে বিএনপি এটা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিংবা তারা তাদের মতো ইচ্ছা করে বাস্তবায়ন করবে কিংবা করবে না, সেদিন তাদের মধ্যে এক প্রকার সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। এই যে ঢাকার সড়কে, রাজধানীর সড়কে যে ট্রাফিক আইনের পক্ষপাতিত্ব, এই ঘটনা তো আজ অবশ্য নতুন নয়। 40% আপনার পেট্রোলিয়ামের দাম বেড়ে গেছে। তার মানে যেটা $70 ছিল ব্যারেল পার ব্যারেল, সেটা এখন $101 হয়ে গেছে। এই 40% পেট্রোলিয়ামের দাম বাড়ার কারণে এই মানে আপনার ফেব্রিক্সের দামও প্রায় 10-15 থেকে 20% হারে বাড়বে। প্রিয় দর্শক, টাইমস টুডেস হেডলাইনে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত নানান খবর নিয়ে আলোচনা করে থাকি। আইন তার নিজ গতিতে চলে, আইন সবার জন্য সমান, এটা আসলে আমরা জেনে থাকি, কিন্তু বাস্তবে আসলে এটা কতটুকু সত্য, অথবা আইন আসলে সবার জন্য সমান কিনা, বিশেষ করে আমাদের দেশের যে ট্রাফিক আইন, সেই আইন প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে ট্রাফিক পুলিশ পক্ষপাতিত্ব অবলম্বন করেন। তারা কোনো ট্রান্সপোর্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, আবার কিছু ট্রান্সপোর্টকে তারা ছেড়ে দেন। এই নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন টাইমস অফ বাংলাদেশে ছাপা হয়েছে। টাইমস টুডেস হেডলাইনে এটাই আজকে আমাদের মূল শিরোনাম। এই নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী শাহরিয়ার মায়ের সঙ্গে। শাহরিয়ার মাই, আমরা জানি যে ঢাকা শহরে সবচেয়ে এলোমেলোভাবে, বিশৃঙ্খলভাবে চলে বাস, এবং আমরা মোড়ে মোড়ে বাস থামিয়ে প্যাসেঞ্জার উঠাচ্ছে নামাচ্ছে। ইভেনকি অনেক সময় দেখি রাস্তার মাঝখানে বাসগুলো থামিয়ে মানুষ উঠায় নামায়। তো সেক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে বাসগুলোর আমরা অভিযোগ পেয়ে থাকি যে বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। ব্যবস্থা নেওয়া হয় সাধারণত, মানে ট্রাফিক যে রুলটা আছে, এই রুলটা হচ্ছে খুব কড়াকড়িভাবে প্রয়োগ করা হচ্ছে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের বিরুদ্ধে, কিন্তু এই কড়াকড়িটা আমরা বাসের ক্ষেত্রে দেখি না কেন? এই রিপোর্টে যখন কাজ করা শুরু করি, তখন সবার প্রথমেই প্রচুর পরিমাণে ফিল্ড অবজারভেশন প্রয়োজন ছিল। অ্যান্ড আমরা আসলে রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি যে ট্রাফিক আইন, অর্থাৎ বাংলাদেশের যে প্রচলিত সড়ক পরিবহন আইন রয়েছে, সেটির কার্যকারিতা আসলে যতটা আমরা দেখতে পাই যে ব্যক্তিগত যানবাহন এবং রাইড শেয়ারিং যানবাহনের উপরে প্রয়োগ করা হয়, এর বিপরীতে আসলে গণপরিবহনগুলো, বিশেষত বাসের দিকে আমরা দেখতে পাই যে তেমনভাবে প্রয়োগ করা হচ্ছে না। যদিও গণপরিবহন কর্মীরা এর পেছনে আসলে দায়ী করছে যাত্রীদেরকে, তারা বারবার অভিযোগ করছে যে যাত্রীরা জায়গা মতো দাঁড়ায় না। কিন্তু আমরা আসলে পর্যবেক্ষণে দেখতে পেয়েছি যে যাত্রীরা যদি তাদের নির্দিষ্ট জায়গায় বাস স্টপেজে গিয়ে অপেক্ষাও করে, তারপরও দেখা যায় যে গণপরিবহনগুলো ঠিকই সেই ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়েই আসলে যাত্রী ওঠানামার করানোর একটি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে যা হচ্ছে যে রাজধানীর সড়কগুলো যথেষ্ট স্থবির থাকে, কারণ যানবাহনের চাপ অনেক বেশি। এমতো অবস্থায় যখন সেই গণপরিবহনগুলো হুটহাট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কোনো সময় রাস্তার 1 লেন অথবা 2 লেনই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কাছে আমার যে প্রশ্ন উঠেছিল, ধরুন আমরা যদি সার্ক ফোয়ারার যে সোনারগাঁ হোটেলের মোড়, সেখানে আমি দেখি যে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু বাসগুলো যে পুলিশের সামনেও দাঁড়ায় অনেক সময়, এবং পুলিশ চুপচাপ বসে থাকে, কখনো কখনো ছুটতে বলে, কখনো কখনো আমরা লাঠি দিয়ে বাসের গায়ে বাড়ি মারতে দেখি এবং ড্রাইভারকে ইঙ্গিত করতে দেখি যে এখান থেকে সরে যাও, কিন্তু তারপরেও তারা সরে না। অন্যদিকে আমরা দেখি যে রাস্তার পাশে একটা প্রাইভেট কার দাঁড়িয়ে থাকলে সে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন তৈরি করছে না, তারপরে তাকে ফাইন করা হচ্ছে, কিন্তু যে বাসটা দাঁড়াচ্ছে রাস্তার মাঝখানে বা মোড়ে, তাকে কিছু বলা হচ্ছে না। মানে এই যে ডিসক্রিমিনেশন, এইটা কেন? মানে আপনার ফাইন্ডিংসে কি বেরিয়ে এসেছে? আচ্ছা, এই যে ঢাকার সড়কে, রাজধানীর সড়কে যে ট্রাফিক আইনের পক্ষপাতিত্ব, এই ঘটনা তো আজ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আসলে গণপরিবহন দাঁড়িয়ে যখন যাত্রী ওঠানামার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, তখন ট্রাফিক পুলিশকে দেখা যায় তারা সর্বোচ্চ লাঠি দিয়ে সেই যানবাহনকে আঘাত করছে, সামনে চলে যেতে বলছে, বা লেজার লাইট দিয়ে ইশারা করছে সেই ড্রাইভারগুলোকে। কিন্তু ট্রাফিক আইন সেখানে আসলে কতটুকু কার্যকর হচ্ছে তা কিন্তু দৃশ্যমান নয়। এর বিপরীতে আমরা দেখতে পাই, আমি যদি বলি ওখানে তো ট্রাফিক আইন কোনো কার্যকরী হচ্ছে না, তাদেরকে তেমন কিছুই বলা হয় না। তো কেন বলা হয় না, এই প্রশ্নটা আপনাকে আবারও আমি করছি যে কেন বলা হয় না? গণপরিবহনের ক্ষেত্রে ট্রাফিক আইন আসলে কেন প্রয়োগ করা হচ্ছে না,
তা আমাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং সরেজমিনে পর্যবেক্ষণে বলছে যে এক্ষেত্রে আসলে ট্রাফিক পুলিশের সেই গণপরিবহন কর্মীদের সাথে আসলে অনানুষ্ঠানিক যে এক ধরনের সম্পর্ক থাকে, অর্থাৎ হেল্পার বা ড্রাইভার যারা রয়েছেন চাঁদার বিনিময়ে তারা বারবারই বলেছেন যে তারা একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিচ্ছেন, তারা নির্দিষ্ট পরিমাণ ঘুষ দিচ্ছেন, যার ফলে আসলে সেই ট্রাফিক বিভাগ তাদের দায়িত্বে অবহেলা করে সেই গণপরিবহনগুলোর উপরে ট্রাফিক আইন না, আমি যদি এবার সোজাভাবে বলি যে তাদেরকে যেহেতু গণপরিবহন বা বাসের ক্ষেত্রে এই যে এত অনিয়ম করছে, কোনো ধরনের কোনো মানে ট্রাফিক রুলই তারা মানছে না এবং সেখানে ট্রাফিক পুলিশও কিছু বলছে না, তার কারণ হচ্ছে যে নিয়মিতভাবে এই বাসগুলো বা বাসের মালিকরা তাদেরকে মানে ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে থাকে। অবশ্যই সোজা কথা, এখানে একটা দুর্নীতি বা চাঁদাবাজি হচ্ছে, যেই কারণেই বাসের ক্ষেত্রে যে আইনটা প্রয়োগ করা হচ্ছে না সেটা আবার প্রাইভেট, আপনি তো প্রাইভেট কারের বিষয়টাও দেখেছেন, তো স্টোরিতে আপনার কি বেরিয়েছে যে প্রাইভেট কারকে কেন এত ঘন ঘন করা হচ্ছে? আমরা ঢাকা সড়কগুলোতে দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত যানবাহন স্পেশালি প্রাইভেট কারগুলোকে আসলে টার্গেট করা হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের পক্ষ থেকে। এর পেছনে ট্রাফিক বিভাগ বেশ কিছু কারণ দেখাচ্ছে। নাম্বার এক, যে সেই ব্যক্তিগত যানবাহনকে টার্গেট করা খুব ইজি। নাম্বার দুই, ব্যক্তিগত যানবাহনে যেহেতু যাত্রী সংখ্যা কম থাকে, সর্বোচ্চ 2 থেকে 4 জন পর্যন্ত, এর কারণে আসলে 2 থেকে 4 জনের সময়ের চেয়ে যখন গণপরিবহন আটকানো হয় তখন সেই গণপরিবহনে থাকা 30, 35, 50 জন, বিশেষ ক্ষেত্রে 60 এবং 70 জন পর্যন্ত যাত্রী সেই গণপরিবহনে থাকে। যখন আইন প্রয়োগ করতে যাওয়া হয় তখন তারাও চাপ প্রয়োগ করতে থাকে যে তাদের দেরি হয়ে যাবে। কিন্তু আমাদের পর্যবেক্ষণ বলছে যে রাজধানীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্টপেজগুলো রয়েছে, আমরা যদি উদাহরণস্বরূপ রাজধানী সদরঘাটের যে বাস স্টপ রয়েছে, আমরা দেখতে পাই যদিও সেই বাস স্টপটি অবৈধ, কারণ সেই রাস্তার উপরেই সেই বাস স্টপেজটি তৈরি, তারপরও সেখানে দেখা যায় সেখানেও আসলে ট্রাফিক বিভাগের সদস্যরা সেখান থেকে নিয়মিত চাঁদা এবং ঘুষ নিচ্ছে। আমরা কথা বলেছি সেখানে যারা কাজ করছেন, কর্মরত রয়েছেন, ইভেন সেখানের হেল্পারের সাথে কথা বলে আমরা এটা জানতে পেরেছি যে মাসিক ভিত্তিতে টোকেনের হিসাবে আসলে সেখানে যারা দায়িত্বরত ট্রাফিক বিভাগের কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু মাসিক 5,000 থেকে 12,000 টাকা পর্যন্ত সেখান থেকে চাঁদা নিচ্ছে। এমন কথাই কিন্তু আসলে সেই গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, গণপরিবহন কর্মীদের মুখে বক্তব্যে বারবার উঠে এসেছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে সড়কগুলোতে আসলে ট্রাফিক আইনের ক্ষেত্রে পুলিশের উদাসীনতা অবশ্যই রয়েছে, পাশাপাশি আসলে তারা এবং চাঁদা এবং ঘুষের যে একটি অবৈধ লেনাদেনায় জড়িত হয়ে যাওয়ার ফলে আসলে আলটিমেটলি গণপরিবহনগুলো ছাড় পেয়ে যাচ্ছে। এর বিপরীতে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত যানবাহনগুলো আসলে সেই ট্রাফিক আইনের শিকার সবচেয়ে বেশি হচ্ছে। মানে ট্রাফিক আইন সামান্য কেউ লঙ্ঘন করলে সেটাকে মানে জরিমানা বা ফাইন কেস করা হচ্ছে, কিন্তু আমাদের চোখের সামনে প্রতিদিন প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা মোড়ে মোড়ে বাসগুলো যে নিয়ম ভঙ্গ করছে সে সম্পর্কে আমরা ট্রাফিক পুলিশের কাছ থেকে তেমন কোনো অ্যাকশান দেখি না। এবং এই অ্যাকশান না দেখার কারণই হচ্ছে যে দৈনিক বা মাসিক যে চাঁদা বাসগুলো থেকে ট্রাফিক পুলিশকে দেওয়া হয়, এই প্রেক্ষিতে নিশ্চয়ই আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা নিশ্চয়ই সেটা অস্বীকার করেছে। তাদের আসলে যুক্তিটা কি, মানে এক্সপ্লানেশন কি দিয়েছে? রাজধানীর ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যখন কথা বলার চেষ্টা করেছি, তখন অবশ্যই তাদেরকে যখন আমি এই অভিযোগের ব্যাপারে জানিয়েছি তখন তারা বারবারই ব্যাপারটি অস্বীকার করেছেন এবং গণপরিবহনকে আসলে কেন মামলা দেওয়া হচ্ছে না বা দিলেও আসলে কেন খুবই তুলনামূলকভাবে কম দেওয়া হচ্ছে, যেখানে যার বিপরীতে আসলে একটি বিশাল সংখ্যক ব্যক্তিগত যানবাহনের ওপরে ট্রাফিক আইন প্রয়োগ করা হয়। তো তারা যে যুক্তিটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে গণপরিবহনের ক্ষেত্রে অনেক সরকারি কাগজপত্র, অনেক রুট রিলেটেড কাগজপত্র, রাস্তার কাগজপত্র, অনেক ধরনের বাহানা করে আসলে শেষ পর্যন্ত তারা সেই গণপরিবহনগুলোকে ট্রাফিক আইনের আওতায় নিয়ে আসছে না। এবং পাশাপাশি আরও একটি যুক্তি তারা দেখাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের রাজধানীর কিছু কিছু রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, তো সেই রাস্তাগুলোতে আসলে গণপরিবহন দাঁড়ালে যানজট আরও বৃদ্ধি পেয়ে যেতে পারে, এই যুক্তি তারা দেখাচ্ছে। যদিও সড়ক এবং হাইওয়ে বিশেষজ্ঞ স্যারদের সাথে যখন কথা বলেছি তিনি কিন্তু বারবারই বলেছেন যে এই যুক্তিটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, কারণ দেখা যায় যে সেই সড়কগুলোতেই ব্যক্তিগত যানবাহন এবং রাইড শেয়ারিংয়ের যানবাহনগুলোকে লাইন করে দাঁড়িয়ে 2 বা 3 লাইনে দাঁড় করিয়ে সেই রাস্তাগুলো তো আবার স্থবির করে দেওয়াই হচ্ছে। তাহলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে বক্তব্য যে একটি গণপরিবহন রাস্তার পাশে রেখে তার কাগজপত্র চেক করতে গেলে বা তার উপরে আইন প্রয়োগ করতে গেলে আসলে রাস্তার যানজট বৃদ্ধি পেয়ে যেতে পারে, গণপরিবহন বিশেষজ্ঞরা এই যুক্তিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। এটা আসলে তাদের যুক্তির একটা দাওয়া দরকার, তাই তারা দিচ্ছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন দেখছি আমরা।
এই পরিস্থিতি আসলে আমরা এই নতুন দেখছি না, তো এটা বছরের পর বছর হয়ে আসছে এবং এইটার আসলে কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না। আমরা আসলে কেউই দেখতে পাচ্ছি না। আমাদের হয়তো এটা নিয়েই এই ঢাকা শহরে জীবনযাপন করতে হবে। দর্শক, মনে হচ্ছে যে ঈদের পরে আবার রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে। আজকেই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিশেষ সভা হয়েছে এবং তারা সেই সভা থেকে বলেছে, তারা যেই সভা থেকে যেসব কথাবার্তা আমরা শুনেছি তাতে মনে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে তারা হার্ডলাইনে যাবে এবং অন্যদিকে বিএনপি সংবিধানের বাইরে যাবে না, তার মানে তারা বারবারই বলছে সংবিধান মেনে চলবে। এই নিয়ে আমাদের একটি স্টোরি টাইমস অফ বাংলাদেশে ছাপা হয়েছে। স্টোরিটি নিয়ে আমি আলোচনা করব আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের সাথে। সাইফুল, আসলেই কি ঈদের পরে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে, কি মনে হচ্ছে? আজকে বিরোধী দলের যে জরুরি সভা ছিল, বিরোধী দল বিশেষ করে 11 দলীয় নির্বাচনী ঐক্য জামাত ইসলামের নেতৃত্বাধীন যে নির্বাচন জোট ছিল, সেই জোটের আজকে বিশেষ বৈঠক ছিল। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরপরই আমরা একটি ব্রিফিং দেখতে পেয়েছি। সেখানে আগে থেকে তারা পূর্ব নির্ধারিত ব্রিফিং আয়োজন করেছিল, আমরা উপস্থিত ছিলাম সেই ব্রিফিংয়ে। সেখান থেকে তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ইতিমধ্যে যে সংসদ সদস্য হিসেবে তাদের শপথের 1 মাস পেরিয়ে যাচ্ছে আগামী কাল। সেক্ষেত্রে তারা যেটি বলার চেষ্টা করেছেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদের সভা করতে হবে 30 দিনের মধ্যে। সেই 30 দিন তাদের কালকে পার হচ্ছে। বিএনপি এখনও পর্যন্ত সেই লাইনে হাঁটছে না, কিংবা তারা এখন পর্যন্ত শপথই নেয়নি। সেই শপথ না নেওয়ার কারণে তাহলে বিষয়টা তো ঝুলে গেল। এখন বিরোধী দল মনে করছে বিএনপি এটা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিংবা তারা তাদের মতো ইচ্ছা করে বাস্তবায়ন করবে কিংবা করবে না, সেটা নিয়ে তাদের মধ্যে এক প্রকার সংশয় সন্দেহ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা বলার চেষ্টা করেছেন যে এক্ষেত্রে একই দিনে 2টি ভোট হয়েছে। গণভোটের যে রায়, সেই রায়ে প্রায় 70% কাছাকাছি ভোট পেয়ে হা ভোট জয়যুক্ত হয়েছে। এটি বাস্তবায়ন না করার কোনো ইখতিয়ার বা কোনো ক্ষমতা বিএনপির নাই। এটি জনগণের রায়। কিন্তু ধরেন হামিদুর রহমান আজাদের বক্তব্যকে কেন্দ্র করে আমরা বেশ কিছু মিডিয়াতে যে রিপোর্ট দেখলাম, পরে দেখা গেল সেটি বিভ্রান্তিকর। মানে এরকম হওয়ার কারণটা কি? এখানে আসলে মিস লিডিং একটি বিষয় হয়েছে। সেটি হচ্ছে যে হামিদুর রহমান আজাদ যেটি বলবার চেষ্টা করেছেন যে জুলাই সনদ অনুযায়ী অবশ্যই 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকতে হবে। যেহেতু 30 দিন আগেই, আগামীকাল 30 দিন পূর্ণ হচ্ছে সংসদের যারা শপথ নিয়েছিলেন 2টি শপথের, সেক্ষেত্রে কালই তাদের শেষ দিন হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার। সেই ক্ষেত্রে উনি বলেছেন যে কালকেই আমাদের শেষ দিন সংবিধান সংস্কার পরিষদের। কিন্তু অনেকে এটিকে মিসলিডিং করে লিখেছেন যে কালকেই সংসদের শেষ দিন বিরোধী দলের। এটি আসলে কিছুটা ভুল বুঝাবুঝি। অনেক বড় একটি ভুল গণমাধ্যম, বেশ কিছু গণমাধ্যম করেছে। না, আমরা সেটি করার চেষ্টা করিনি। আমরা প্রকৃত তথ্য তুলে সেটি তুলে ধরার চেষ্টা করেছি পাঠকদের সামনে। আমাদের অনলাইনে যে রিপোর্টটি গিয়েছিল সেখানে আমরা স্পষ্ট করে বলার চেষ্টা করেছি যে ঈদের পর তারা যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, আমি যতটুকু অন্তরালের খবর জানতে পেরেছি আজকেই তাদের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তারা সেই সিদ্ধান্ত আজকে না নিয়ে কিছুদিন সময় অপেক্ষা করছে। বিশেষ করে এই জোটের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির মামুনুল হক, তিনি উমরা করতে দেশের বাইরে এখন সৌদি আরবে অবস্থান করছেন। তিনি আসার পর আর ঈদ কেন্দ্রিক সবাই মোটামুটি ব্যস্ত। এই কারণে তারা 28 মার্চ একটি বিশেষ বৈঠক করবেন। সেই বিশেষ বৈঠক থেকে কর্মসূচিতে তারা যাবেন। সেই কর্মসূচির শুরুর দিকে তারা খুব একটা কঠোর কর্মসূচিতে যাবেন যেটি হাক ডাক দিচ্ছেন, আমার কাছে সেই তথ্য আসলে নাই। আমার কাছে মনে হচ্ছে তারা গতানুগতিক মানে কর্মসূচি দিয়ে তারা শুরু করবেন। জুলাই সনদ বাস্তবায়নে তাদের অবস্থানটা হবে অনেক শক্ত, কিন্তু আন্দোলন কর্মসূচি এখনই শক্ত কোনো দিবে বলে মনে হয়। আমি বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন অবশ্যই তারা জনগণের যে ম্যান্ডেট সেটি বাস্তবায়ন করার জন্য সংসদেও কথা বলবেন, সংসদের বাইরে রাজপথের আন্দোলনে থাকবেন। কিন্তু কালকেই যে তারা ব্লকেট করবেন কিংবা কঠোর কোনো কর্মসূচিতে যাবেন, এরকম কোনো চিত্রকে, এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে এখনও পর্যন্ত আমরা খুঁজে পাইনি। বিএনপির তরফ থেকে কতটুকু জানেন? বিএনপির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমি বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি, তবে তারা এই মুহূর্তে প্রকাশ্যে এই বিষয়ে সরাসরি 1-2 জন বাদে কেউ কথা বলতে চায় না। বিশেষ করে এই বিষয়টি কথা বলেন যেহেতু দীর্ঘদিনই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শনিবার যে সংসদের যে একটি বিশেষ সভা ছিল, সেই সভার শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছেন যে তারা সংসদীয় যে ব্যবস্থা, বিশেষ করে সংবিধান, সংসদে তারা আলোচনা করবেন এবং সংবিধানে এই বিষয় পুরোপুরি
অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে কোনো ডিসিশন নেবেন না। আন্দোলনের কথাও বিরোধী দল যে আন্দোলন করার হুমকি দিয়েছে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলার চেষ্টা করেছেন এটি বিরোধী দলের রাজনৈতিক অধিকার, তারাই ভালো এটি বলতে পারবেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তো দেখা যাক কি হয়। আসলে মনে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে আগামীতে আমাদের রাজনীতি ঘুরপাক খাবে, সেরকমটি মনে হচ্ছে। সে পর্যন্ত আমরা এখন পর্যন্ত প্রত্যেক বছর যে বিএনপির আন্দোলনের মতন ঈদের পরে আন্দোলন, এবারও বিরোধী দলের সে আন্দোলন কি ঈদের পরে প্রকৃতপক্ষে কোনো আন্দোলন হবে নাকি কথার মধ্যে সেই কথার ফুলঝুরি থেকে থাকবে, সেটি আমাদের দেখতে হবে, দেখার বিষয়। দর্শক, টাইমস টুডেস হেডলাইনে আমাদের আজকে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে যেটি টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে যে ম্যানমেড ফেব্রিক নিয়ে, এবং এই ম্যানমেড ফেব্রিক থেকে তৈরি পোশাক প্রায় $7 বিলিয়ন উপরে বাংলাদেশ বাইরে এক্সপোর্ট করে থাকে, এবং ইরান যুদ্ধের কারণে এখানেও এক ধরনের প্রভাব পড়তে যাচ্ছে বলে আমরা মনে করছি, এবং তার ভিত্তিতেই একটি স্টোরি করা হয়েছে। এই স্টোরি নিয়ে আমি আমার সহকর্মী আলামিন রুবেলের সঙ্গে আলোচনা করব। আলামিন রুবেল, সংক্ষেপে যে ম্যানমেড ফেব্রিকের বিষয়টা কি যদি বলবেন, এবং তারপরে এই স্টোরিটা কেন স্পেশাল স্টোরি? ম্যানমেড বলতে যেটা বোঝায় সেটা হলো কৃত্রিম তত্ত্ব, এটা বাংলায় যদি বলি। আর মানে এমনি দর্শকের জন্য যেটা বলি সেটা হলো যে পলিস্টার, মানে পলিস্টার কাপড়, কটন, আর একটা হলো ম্যানমেড। এই দুইটা হলো নিট ফ্যাক্টরির সাথে মেইনলি ইনভলভ। তো এটা আমি এক্সপোর্ট ডাটা দেখে দেখে যেটা বুঝলাম সেটা হলো যে প্রায় ডিসেম্বর পর্যন্তই 3.67 বিলিয়ন ডলারের এক্সপোর্ট হয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে 7 বিলিয়নের উপরে এই এক্সপোর্ট হয় বাংলাদেশের। তো এই মানে ফিনিশ গুড, মানে এই আপনার টি শার্ট বা শার্ট বলেন, যেটাই বলেন, এটার ফেব্রিক্সটা আনা হয় বাইরে থেকে, মূলত চায়না থেকে মেইনলি। তো চায়না থেকে যখন আনা হয়, চায়নাতে এই যুদ্ধের কারণে আমরা দেখতে পাচ্ছি, মানে এক্সপোর্টার যারা আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারছি যে তারা বলছেন যে অলরেডি 40% আপনার পেট্রোলিয়ামের দাম বেড়ে গেছে। তার মানে যেটা $70 ছিল ব্যারেল পার ব্যারেল, সেটা এখন $101 হয়ে গেছে। এই 40% পেট্রোলিয়ামের দাম বাড়ার কারণে এই মানে আপনার ফেব্রিক্সের দামও প্রায় 15 থেকে 20% হারে বাড়বে। আপনি সংক্ষেপে যদি একটু ব্যাখ্যা করতেন যে ধরেন এই ক্রুড অয়েলের সঙ্গে বা পেট্রোলের সঙ্গে ফেব্রিক্সের কি সম্পর্ক? এই মানে ফেব্রিক্সটা হলো মূলত হলো মানে আপনার পলিস্টার হলো দিয়ে আপনার প্লাস্টিক থেকে তৈরি করা। প্লাস্টিক হলো আপনার প্লাস্টিক বানানোর সময় সুতা যখন বানায় তখন এটা পেট্রোলিয়াম কেমিক্যাল ইউজ করে। পেট্রোলিয়াম এটার সাথে ইনভলভ, মানে একবার সরাসরি, মানে ধরুন অন্যান্য ফ্যাক্টরি যেমন আপনি নিট ফ্যাক্টরিতে কী হয়, শুধুমাত্র ডিজেল দিয়ে আপনি কারখানা চালু রাখার জন্য বা লাইটিং বা বিদ্যুৎ এগুলো জেনারেশন চালানোর জন্য ব্যবহার করা। আর এই পেট্রোলিয়াম হলো আপনার একবারে সরাসরি এই পলিস্টার প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়, কেমিক্যাল যেটা। পেট্রোলিয়ামের দাম বাড়বে, ধরুন 40% এখন বাড়ছে, এটার সাথে আপনার মিনিমাম 15 to 20% পলিস্টার কাপড়ের দামও বাড়বে। তো এইটার কারণে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের সাথে, বেশ কয়েকজন মালিকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখনও পর্যন্ত তারা মানে এখন যেই ফেব্রিক্সটা আমাদের বাংলাদেশে ঢুকছে বা অলরেডি ঢুকে পড়ছে, সেগুলো আগে মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে অর্ডার দেওয়া ছিল, যার কারণে ওরা এখনও দাম বাড়ায়নি। কিন্তু যদি নেক্সট টাইম যেগুলো বুক করা আছে, যেমন অনেক এই জুলাই থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়ে যে মানে প্রোডাক্টগুলো তৈরি করা হবে, এই প্রোডাক্টগুলো তো তারা আগে থেকে বুক করা আছে। কিন্তু বুক করা থাকলেও যদি আরেকটু দাম বাড়ে, তখন তো যে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান উনিও চিন্তা করবে তাহলে আমি আরও কিছু বাড়াবো, না বাড়ালে তো সে পুষাইতে পারবে না। তার মানে ধরেন 15 থেকে 20 টাকা, মিনিমাম 100 টাকা যদি একটা মানে টি শার্টের দাম হয়, তাহলে সেটার 15 আরও এডিশনাল 15 থেকে 20 টাকা দাম বাড়বে। তো এই যে 15 থেকে 20 টাকা যদি দাম বাড়ে, তাহলে বার যে ফিনিশ গুড যে নিবে সে তো এটা অ্যাডজাস্ট করতে চাইবে না, বা বিভিন্ন অজুহাত দেখাবে যে আমি তো এটা। তার মানে ধরুন যে আমেরিকা এবং ইসরায়েলের ইরানের উপরে যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে সারা বিশ্বই নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে আমাদের যে ম্যানমেড ফেব্রিক, সেটি কারণ যদি চায়না থেকে সবচেয়ে বেশি এটা আমরা র ম্যাটেরিয়ালসটা নিয়ে আসি, এবং আমরা জানি যে চায়না, ইরান বা মিডল ইস্টার্ন যে নানান কান্ট্রিগুলো আছে সেখান থেকে তারা আসলে প্রায় 70% ক্রুড অয়েল ইম্পোর্ট করে। তো সেটা তো নিশ্চয়ই বাধাগ্রস্ত হয়েছে এবং এখনও হচ্ছে, কতদিন হবে আমরা জানি না। তাহলে সেটা যদি না করতে পারে তাহলে তো ডেফিনেটলি চায়না
ফেব্রিকের উপরে দাম বাড়াবে। জি তো এটা আপাতত এটার ইম্প্যাক্টটা পড়ছে না, জি কিন্তু এটা মনে হচ্ছে যে সামনের দিকে ইম্প্যাক্টটা পড়বে। এবং আপনি যেটা ব্যাখ্যা করছিলেন, তাহলে এতে ধরেন আমাদের যে এখানে যে প্রায় +7 বিলিয়ন প্লাস ডলারের যে বিজনেস, এটা কি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে, বা এটা মনে করেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না, হয়তো দাম বাড়াবে বা একটা প্রবলেমের ভিতরে তো পড়বে? না, যেমন আমি একটা ফ্যাক্টরির সাথে কথা বললাম, উনি প্রায় 30% তার মানে টোটাল এক্সপোর্টের 30% হলো এই ম্যানমেড ফাইবারের প্রোডাক্ট। উনি বলছেন যে আমি অলরেডি ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি, আমি নতুন করে আর নেগোসিয়েশন করিনি যে আমি দাম বাড়ছে না কমছে এটাও আমি দেখিনি, আমি অলরেডি ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার 15 থেকে 20 টাকা দাম বাড়বে। তো যা বাড়লে আমি তো বায়ারের সাথে কনভিন্স করে এটা বায়ার নিবে না বা নিতে চাইবে না বা বিভিন্ন অজুহাত দেখাবে, এজন্য আমি অলরেডি বন্ধ করে রাখছি। এটা আমার এক্সিস্টিং যে অর্ডারগুলো আছে এগুলো শেষ হওয়ার পরে তখন আমি আমার নতুন করে বায়ারের সাথে আলোচনা করব যে আমি এই যে 15 থেকে 20 টাকা বাড়ছে, তুমি যদি এগ্রি হও তাহলে আমি নিয়ে আসবো, না হলে এটা কারণ এর প্রভাব তাহলে পড়া শুরু করছে। এবং শুধু ধরেন আপনি একজন এরকম ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলেছেন, আপনি তো সবার সঙ্গে কথা বলেন না, হয়তো আরো অনেকে এইভাবেই ভাবছে জি। এটা হলো একটা মানে এটা আমাদের দেশের একটা মানে ধরেন এটা গ্লোবালি এই ম্যানমেড ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে। মানে এখন মানুষ আর এই কটন বেস্টের মানে এটা ছড়ে এসে ম্যানমেডের দিকে ঝুঁকছে, মানে ডাইভার্সিফাইড হচ্ছে। তো আমাদের দেশেও এটা একটা রাইজিং, আমরা দেখছি আমাদের টোটাল এক্সপোর্টের 19% হলো এই ম্যানমেড ফাইবার, এবং এটা মানে গ্র্যাজুয়ালি বাড়ছে, এবং অনেক ফ্যাক্টরি আছে যে এটার দিকে ডাইভার্ট করে ফেলছে। এই যুদ্ধটা আসলে এটা একটা বড় ধাক্কা হিসেবে মানে তাদের জন্য একটা বিশাল ধাক্কা। এবং আরও মজার ব্যাপার হলো যে আমাদের দেশে আমি মানে খোঁজ নিয়ে দেখছি যে 5টা ফ্যাক্টরি অলরেডি এই সুতা মানে এই ম্যানমেড ফাইবারের যে সুতা, এই সুতা তৈরি করার জন্য অলরেডি তারা, এবং এটার ফ্যাক্টরির হাই ইনভেস্টমেন্ট, এখানে মানে নর্মাল ইনভেস্টমেন্ট না, এখানে বড় আকারে ইনভেস্টমেন্ট করা লাগে, বিশেষ করে যমুনা গ্রুপ, তারপরে আরও কয়েকটা গ্রুপ এগুলো এটা ইনভেস্ট করছে। তো তারা এইটার জন্য যেটা হবে যে যদি আনইন্টারাপ্টেড যদি সাপ্লাই না হয় পেট্রোলিয়াম, কারণ আপনার এটা তো প্লাস্টিক, ধরেন আপনি 1 সেকেন্ড বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ওটা নষ্ট হয়ে যাবে, আর একটা বাল্ক যদি নষ্ট হয়ে যায় তো অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য এটার জন্য প্রয়োজন হলো আনইন্টারাপ্টেড একবারে সাপ্লাই, পেট্রোলিয়াম সাপ্লাই। তো যখন এই যে 5টা ফ্যাক্টরি বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে তারা দেশে মানে ব্যবসা করার জন্য চিন্তা করছে, যদি এটার এই অয়েল প্রাইস যদি আরও এইভাবে বাড়তে থাকে তাহলে তো তারা তাদের মানে পুষাইতে পারবে তারা না। যে হিউজ একটা ইনভেস্টমেন্ট করেছে, এটা তাদের জন্য একটা মানে একটা মানে ওই দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে আর কি। মানে আমাদের আসলে এই যুদ্ধের কারণে মানে দুঃস্বপ্ন একের পর এক বেড়েই যাচ্ছে। এই তো আমরা ধরেন এই যে মানে তেল পাচ্ছি না, মানুষ গাড়ি চালাতে পারছে না, হ্যাঁ, মোটরসাইকেলের নানান সমস্যা হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও আমরা দেখছি যে নতুন আরেকটা সমস্যা আমাদের সামনে আসছে। ওভারঅলি ইম্প্যাক্ট পড়বে গার্মেন্টসে, তো ওভারঅলি মানে তারাও জানে না আসলে, আমরা এখন নিশ্চিত না যে এই যুদ্ধ কতদিন চলবে আর এটা কোথায় গিয়ে থামবে, এটা এখনো আমরা নিশ্চিত না। তবে আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা যে আমরা একটা বিষয়, আমরা শুধু নাই, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড বা আমাদের মতো যে সব দেশগুলো আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের একটা আশার কথাও শোনাই, সেটা হলো দর্শকদেরকে বলি, সেটা হলো আমরা মূলত আনি হলো চায়না থেকে। তো চায়না ইরানের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে এখনও পর্যন্ত তাদের ওই পেট্রোলিয়াম ইম্পোর্টে ডিসরাপশন হয়নি, বা মানে খুব তাড়াতাড়ি হবে এরকমটাও আশা করতে পারছি না, কারণ ইরানের তেল একমাত্র চায়নাই ব্যবহার করে, ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে আমরা এখনও ধরে নিতে পারি যে আরও কিছুদিন হয়তো আমরা এই মানে আমরা যে আশঙ্কা করছি ওই আশঙ্কা থেকে মুক্তি পাবো, কিন্তু এটা যদি আরও বেশি প্রলং করে তখন কিন্তু আর এটা থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ হবে। ধন্যবাদ আলামিন। থ্যাংক ইউ।